সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আবারও আমরা চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিওতে। নবম শ্রেণীর আমরা যে বিষয়টা পড়ব, তৃতীয় চ্যাপ্টারের সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটান, এবং একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে সংশক্তি বল ও আসঞ্জন বল। তো প্রথমে আমরা জানবো কি পৃষ্ঠটান। পৃষ্ঠটান কার পৃষ্ঠ? সবসময় মনে রাখবে তরল। যে কোনো তরলেরই একটা গুরুত্বপূর্ণ ধর্ম হলো পৃষ্ঠটান। এটা কিন্তু অন্য কঠিন বা কোনো গ্যাসের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। এটা হচ্ছে তরলের ধর্ম পৃষ্ঠটান। তাহলে এক কথায় যদি প্রশ্ন হয় যে পৃষ্ঠটানটা কার ধর্ম, এটা হলো অবশ্যই একটা তরলের ধর্ম। আর কোথায় কাজ করে? মুক্ত পৃষ্ঠে কাজ করে। এটা কেমন? এটা কি করতে চায়? এই ধর্মের জন্য তরলের কি হয়? এই ধর্মের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে পৃষ্ঠতলের যে মুক্ত পৃষ্ঠ সেটা সর্বদা সংকুচিত হতে চায়, ছোট হতে চায়। এর জন্য আমরা বাস্তব যদি কিছু উদাহরণ নিয়ে নিই, যেমন বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা গোল হয়, গোলাকার ধারণ করে কেন? বৃষ্টির ফোঁটা গোলাকার ধারণ করে কেন? প্রশ্ন। এর উত্তর কি হবে? পৃষ্ঠটান। পরীক্ষায় খুবই আসে বৃষ্টির ফোঁটা গোল হওয়ার কারণ কি। তো বৃষ্টির ফোঁটা গোলাকার, আচ্ছা গোলক। গোলক এটা তো বৃত্ত হলো, মানে যে মনে রাখো যদি ফুটবলের মতো যদি গোলক ভাবি বা লৌহ গোলকের মতো ভাবি, গোলক। আচ্ছা, আমাদের ঘনবস্তু কি কি জানা আছে? ঘনবস্তু জানা আছে যেমন আয়তঘনক অর্থাৎ লুডুর ছক্কা যেটা, সেটা গাছের গুড়ি, একটা চং বা শঙ্কু, অনেক কিছু। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি একই হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি একই হয়, তাহলে তরল দ্বারা যদি আমরা তৈরি করি, তাহলে দেখা যায় কি যে আমাদের পৃষ্ঠতল সংকুচিত করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল পাওয়া যাবে কার? এই যে গোলকের। যদি আমরা ক্ষেত্রফলগুলো পার্শ্বতলের ক্ষেত্রফল পরিমাপ করি, একটা কি বলে ঘনকের, একটা শঙ্কুর, তাহলে আমরা কি দেখব যে গোলকের ক্ষেত্রে যে সমগ্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাবো সবচেয়ে সর্বনিম্ন হবে। তাহলে কেন এই আকর্ষণ এই আকারটা ধারণ করলো, এদের মতো হলো না কেন? এর ব্যাখ্যা হচ্ছে পৃষ্ঠটান। যেহেতু তরল কি করতে চায়? তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সংকুচিত করতে চায়। এটা তরলের একটা ধর্ম। এর জন্য কি হয়? তরলের পৃষ্ঠটা একটা টান টান রাবারের মতো আচরণ করে। যেমন আমরা যদি আরো দেখি যে মাকড়সা বা মশা, মাকড়সা বা মশা মাকড়সা বা মশা যদি তরলের উপর দিয়ে হেঁটে যায়, দেখবো কি যেখানে পাটা পড়ছে সেই জায়গাটা একটু অবনমিত হয়েছে, হয় না? তাহলে ওই জায়গাটা অবনমিত হলো এবং টান টান রাবারের মতো একটা মনে ফিল হয়। এর কারণটা কি? এর কারণই হচ্ছে পৃষ্ঠটান। বা আরো কি প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা কি দেখতে পারি? এগুলো একটা দৃষ্টান্ত যেগুলোর সাহায্যে আমরা পৃষ্ঠটানটা যে বাস্তবে আছে তার উদাহরণ দিচ্ছি। রং করার যে তুলি, রং করার যে তুলি, রং করার তুলি, রং করার তুলি, রং করার তুলি যদি আমরা কি করে জলের ভিতরে থাকে, তাহলে দেখবো যে তুলির যে অংশগুলা সেগুলো ছড়িয়ে থাকে। এবার যখন আমরা কি বলে সেখান থেকে জল থেকে তুলে নিয়ে আসবো, তখন দেখবো সবগুলো একত্রিত হয়ে গেল। তার মানে কি, যখন উপরে তুলে আসলাম জলের যে লেয়ার, সে তারা কি করবে? নিজের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, তার জন্য তুলিগুলো সব একত্রিত হতে চায়। এটাও পৃষ্ঠটানের উদাহরণ। যদি খুব সাবধানে আমরা একটা সুচকে জলের উপর রাখি, জল ভাসবে। একটা ব্লেড জলের উপরে ভাসে। এইগুলো সবই হচ্ছে প্রমাণ করে কি যে হচ্ছে যে পৃষ্ঠটান তরলের যে ধর্ম এবং এটা বাস্তবে আছে। ঠিক আছে, এরপরে আমরা একটা সুন্দর পরীক্ষা দেখে নেব। আমি পরীক্ষার ছবিটা আগে এঁকে নিচ্ছি। আমরা একটা আংটা নিয়েছি, দুটো নিয়েছি, আংটার পরীক্ষা করব। এই আংটা, হ্যাঁ, তার দ্বারা যদি আমরা একটা আংটা তৈরি করি এবং সেই আংটাটা যদি আমরা সাবান জলে যদি আমরা করি, তাহলে একটা কি হবে? স্বর তৈরি হবে। সেই স্বরের মধ্যে একটা সুতোর ফাঁস যদি আমরা তৈরি করি, যে ছোট সুতোর ফাঁস যদি এখানে যদি আমরা দিই, ছোট যদি সুতোর ফাঁস দিই, তাহলে কি হবে? সেটা এলোমেলো ভাবে থাকবে, তাই তো? এলোমেলো ভাবে থাকবে। সুতোর ফাঁস যদি আমরা একটা এখানে ফেলে দিই, তাহলে এলোমেলো ভাবে থাকবে। বড় দিলাম, সুতোর ফাঁস দিলাম, এলোমেলো ভাবে থাকবে। এবার এই যে মিডলেও আমাদের কি আছে? মিডলেও আমার
মিডিলেও আমার হচ্ছে কি বলে শর্টটা আছে এবং বাইরেও আছে। এখানে আমরা কিছু বুঝতে পারবো না। এবার যদি আমরা কি করি, এই মিডিলের যে শর্টটা আছে সেটা একটা সুচ দিয়ে যদি আমি সেই শর্টটাকে যদি ভেঙে দিই, তাহলে কি হবে, সেক্ষেত্রে দেখব যে এই যে যেটা সুতোর ফাঁস ছিল সেটা এরকম হয়ে গেছে। তাহলে এইভাবে হওয়ার কারণ কি? আমরা জানি আমাদের জানা যতগুলো ক্ষেত্র আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, তার মধ্যে থেকে বৃত্তের যে ক্ষেত্রফলটা সব থেকে ম্যাক্সিমাম হয়। বৃত্তাকার আকার ধারণ করলো কেন, চতুর্ভুজ আর ত্রিভুজ আকার হলো না কেন? কারণ এটা ম্যাক্সিমাম হয়েছে। তাহলে এখানে জল নেই, এটা তাহলে আবার এটা টানছে কে? এই যে যেখানে জল আছে এইদিকে কিন্তু সাবান জল আছে। তাহলে এই যে লেয়ারটা এ টানছে, তার চারদিক থেকে টানছে। তাহলে এই পৃষ্ঠ টানটা কি করছে? এখানে এই যে টানছে, সুতো গোলাকার হয়ে গেলো। এই যে ফাঁসটাই কি জন্য হলো? এখানে পৃষ্ঠ টান কাজ করছে। তাহলে এই আংটার সাহায্য আমরা চারিদিক থেকে, তাহলে এখানে যখন প্রথমে এরকম ছিল, এখানেও জল ছিল, এখানেও জল ছিল, এর ফলে আমরা কোনো পৃষ্ঠটান দুই এখানেও আছে, তার জন্য কোনো ক্রিয়া হয়নি। কিন্তু এখানে জল নেই, কিন্তু এখানে তাহলে কি হবে? এই চারিদিক থেকে পৃষ্ঠটানের জন্য টানছে, ক্রিয়া করছে বলে সেটা কি হচ্ছে? এটা গোল হয়ে গেল। এবং গোল হওয়ার জন্য এর ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হয়েছে এবং এই তলের ক্ষেত্রফল মিনিমাম হয়েছে। তো পৃষ্ঠটানের জন্য কি হয়? তরল, মুক্ত তরল সংকুচিত হতে চায়। তাহলে পৃষ্ঠটানে আমরা দু ধরনের সংজ্ঞা পেতে পারি। একটা জেনারেল সংজ্ঞা, সেটা কি? সেটা হচ্ছে যে ধর্মের জন্য কোন তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, সেটা হলো তাকে সেই তরলের পৃষ্ঠটান বলে। আর কি বলে, আরেকটা সংজ্ঞা আমরা যেটা দেখবো সেটা রাশিমালা থেকে। আমরা পৃষ্ঠটানের কি কি পড়বো? আমরা এবার রাশিমালা দেখে নেব। রাশিমালা, আমরা একক দেখে নেব, আমরা মাত্রীয় সংকেত দেখে নেব। মাত্রীয় সংকেত দেখে নেব। এই তিনটে জিনিস আমাদের মনে অবশ্যই রাখতে হবে, তাহলে আমাদের পৃষ্ঠটান সম্পর্কে ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা তরলের মুক্ত পৃষ্ঠ আমরা কল্পনা করছি। একটা তরলে, এখানে তরল আছে, এই তরলের মুক্ত পৃষ্ঠে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান বলে। আমরা রাশিমালাটা লিখে নেব। রাশিমালা হচ্ছে এস সমান সমান এফ বাই এল, হচ্ছে রাশিমালা। এস সমান সমান এফ বাই এল, যেখানে এস সমান সমান হচ্ছে পৃষ্ঠটান, এফ হচ্ছে বল, এল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এটা যদি সংজ্ঞায়িত করি, ভালো সংজ্ঞাটা আমি লিখে নিচ্ছি। সংজ্ঞাটি আমি লিখে নিয়েছি। তরলের মুক্ত পৃষ্ঠে কল্পিত, অবশ্যই তরলের মুক্ত পৃষ্ঠে একটা কল্পিত করা হয়েছে একটি রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে, অবশ্যই লম্বভাবে, এই যে লম্বভাবে, রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক বরাবর, এই যে পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে, উভয় দিকে, কিন্তু এটা অবশ্যই একটা উভয় দিকে লিখলে ভালো হতো। স্পর্শক বরাবর উভয় দিকে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। এটা কি? রাশিমালা থেকে এই সংজ্ঞাটি আসলো। এক কথায়, তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখার একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে পৃষ্ঠটান। আমরা তো একটা সংজ্ঞা আগে পড়েছি যে কি, যে বল কোনো তলের বা তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলকে সংকুচিত করতে চায় তাকে বলে পৃষ্ঠটান। টান বা বল একই জিনিস। আর এখানে কি হলো? একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। ভালোভাবে সংজ্ঞায়িত করতে গেলে তরলের মুক্ত পৃষ্ঠে কল্পিত রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর উভয় দিকে যে বল ক্রিয়া করে, উভয় দিকে এদিকেও হবে ওইদিকে হবে, তাকে বলে পৃষ্ঠ টান। আশা করি বোঝা গেল। এরপরে আমরা দেখে নেব একক সারফেস টেনশন। এস এর একক কি হবে? এস এর একক অর্থাৎ বলের একক বাই দৈর্ঘ্য একক নিউটন পার মিটার, এটা হচ্ছে এসআইতে। আর সিজিএস এ কি হবে? ডাইন পার সেমি, সিজিএস পদ্ধতিতে। একক হয়ে গেল মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত কি হবে? বলের মাত্রীয় সংকেত যদি উপরে লিখি, আমরা কি জানি? এস সমান সমান এফ বাই এল আছে, তাই তো? তাহলে বলের সংকেত মুখস্থ রাখতে হবে, এম এল টি মাইনাস টু বাই এল, এল কেটে গেল, কি হবে? এম টি মাইনাস টু।
এটা হলো মাত্রীয় সংকেত। তাহলে আমরা সারফেস টেনশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, যদি আমরা এইটুকু পড়ে রাখি, তাহলে আমরা সব উত্তর দিতে পারবো। 9-এ বিশেষ কিছু আসে না। আমরা এরপরে জানবো সারফেস টেনশন সংক্রান্ত কিছু ঘটনা। আমি আগে লিখে নিচ্ছি। ঠিক ঘটনা নয়, পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব দেখে নেব। ঘটনা আমরা প্রথমেই দেখে নিয়েছি, যখন ভিডিওটা শুরু করি তখনই আমি কিছু ঘটনা বা উদাহরণ দিয়ে আমরা পৃষ্ঠটানে ঢুকেছিলাম। দেখে নেবো যে পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, যেমন উষ্ণতার উপর পৃষ্ঠটান কীভাবে নির্ভর করে। উষ্ণতা যদি বৃদ্ধি যদি পায় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। এটা মনে রাখবো। বৃদ্ধি পেলে, উষ্ণতা যদি বৃদ্ধি পায়, ডাইরেক্ট এটা বৃদ্ধি মানে এটা বৃদ্ধি উপরে, তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। দূষণ যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়, মনে রাখবো। দূষণ বৃদ্ধি পেলেও পৃষ্ঠটান হ্রাস পায়। দ্রবীভূত বস্তুর মধ্যে এখানে ভাগ আছে। যদি আমার জৈব বস্তু যদি দ্রবীভূত হয়, জৈব বস্তু যদি দ্রবীভূত, তাহলে কি হবে? জৈব বস্তু দ্রবীভূত হলে পৃষ্ঠটান হ্রাস পায়। জৈব বস্তু যদি দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান কি হয়? হ্রাস পায়। আমরা মনে রাখবো যে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার। কিন্তু জৈব বস্তু, যেমন উদাহরণ কি জৈব বস্তু? সাবান জল যদি দ্রবীভূত হয় তাহলে পৃষ্ঠটান হয়ে যায় 0.030 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার। সাবান জলের পৃষ্ঠটান কমে যায়। কিন্তু অজৈব বস্তুর উদাহরণ কি হবে? যেমন সোডিয়াম ক্লোরাইড, NaCl যদি থাকে তাহলে পৃষ্ঠটান আবার বৃদ্ধি পায়। হ্যাঁ, অজৈব বস্তু, সোডিয়াম ক্লোরাইড অজৈব বস্তু, তাহলে মানটা কত হয়? পৃষ্ঠটানের মান হয় প্রায় 0.083 নিউটন পার মিটার। বুঝতে পারলাম? তাহলে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, পৃষ্ঠটান হ্রাস পায়। দূষণ বৃদ্ধি পায়, পৃষ্ঠটান হ্রাস পায়। দ্রবীভূত বস্তুর উপস্থিতির মধ্যে জৈব বস্তু হলে পৃষ্ঠটান কি হয়? যদি জৈব বস্তু হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন সাবান জল, এটা জৈব বস্তু, পৃষ্ঠটান 0.01 নিউটন পার মিটার স্কোয়ার হয়। আচ্ছা, এবার তরলের উপস্থিত মাধ্যম দুই ধরনের মাধ্যম হতে পারে। একটা হচ্ছে শুষ্ক বায়ু যদি হয় তাহলে পৃষ্ঠটান কত হয়? 72 ডাইন পার সেমি। শুষ্ক বায়ু থাকলে 72 ডাইন পার সেমি। কিন্তু জলীয় বাষ্প যদি বেশি থাকে, জলীয় বাষ্প যদি জলের উপরে থাকে তাহলে পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়। সেক্ষেত্রে হয় 70 ডাইন পার সেমি। শুষ্ক বায়ু থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, আর জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে পৃষ্ঠটান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিভাবে প্রভাব বিস্তার করে। উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, দূষণ বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়। দ্রবীভূত বস্তুর মধ্যে জৈব বস্তু যেমন সাবান জল, এই মানটা হয়। আর যে অজৈব বস্তু সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই মানটা হয়। আর এমনিতে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে 72 ডাইন পার সেমি, এটা শুষ্ক বায়ু মানে বিশুদ্ধ জলের আমরা পৃষ্ঠটান ধরতে পারি, এটা ধরতে পারি, বা এটা এ সাইডে, এটা CGS-এ। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব সংশক্তি বল ও আসঞ্জন বল কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংশক্তি বল ও আসঞ্জন বল। সংশক্তি বল হচ্ছে কি কোহেসিভ। কাকে বলে? একই পদার্থের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে সংশক্তি বল বলে। যেমন জল বা পারদ, এটা হচ্ছে সংশক্তি বল। একই বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে, একই বস্তুর মধ্যে যে অণুগুলো থাকে তাদের মধ্যে, জলের অণুগুলোর মধ্যে একটা নিজস্ব আকর্ষণ বল আছে, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর আসঞ্জন বল কাকে বলে? আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স, এটা কি হবে? কাঁচ জল হতে পারে বা কাঁচ পারদ হতে পারে। কাঁচের সঙ্গে জল থাকে, কোনো কাঁচ পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে জল থাকে, বা কাঁচের কোনো পাত্রের মধ্যে পারদ থাকতে পারে। তাহলে দুটি ভিন্ন বস্তুর অণুর মধ্যে যে আকর্ষণ বল,
তাকে বলে আসঞ্জন বল। বোঝা গেল? বুঝতে পারলাম আমরা? সো আসঞ্জন মানে আলাদা, দিয়ে আমরা মনে রাখবো যে আসঞ্জন হচ্ছে দুটি আলাদা বস্তুর অণুগুলির মধ্যে আকর্ষণ বল। একদম সহজভাবে বুঝাচ্ছি। তাহলে এবার একটা প্রশ্ন আমাদের প্রায় আসে, প্রশ্নটা হলো যে যে কাঁচকে জল ভেজাতে পারে কিন্তু পারদ কাঁচকে ভেজায় না কেন? উত্তরটা আমার এই যে আসং শক্তি বল এবং আসঞ্জন বল, এখানে কিন্তু আমরা এখান থেকেই বলতে পারবো। কি বললাম? কাঁচকে জল ভেজাতে পারে, মানে জল কাঁচকে ভেজায় কিন্তু পারদ কাঁচকে ভেজায় না। এখানে মনে রাখতে হবে যে